হ্যালো, ওয়েলকাম টু এ স্টোরি, যেখানে বিশ্বের কিছু বাছাই করা মুভির গল্প যা কিনা ডিটেলে এক্সপ্লেইন করা হয়, যা দেখলে তুমি মনে রাখার মতো মনে রাখবে। সালটা ছিল 1962 সাল। একদিন সকালে একটা কাণ্ড ঘটে যায় যেটার কেউ কল্পনাই করতে পারেনি। বাস্তবে ঘটে যাওয়া একটা কাহিনী যেটা কিনা মুভির কাহিনীকেও হার মানিয়ে দিতে বাধ্য। আর এই ঘটনা নিয়েই 1979 সালে একটি মুভি তৈরি হয়। একবার ভিডিওটা শেষ হয়ে নেই, আমি এদের সর্বোচ্চ কাহিনীগুলো ডিটেলে বলে দেব। বাস্তবে ঘটে যাওয়া কিছু কাহিনী মুভির মধ্যে এক্সপ্লেন করতে আমি জুবায়ের এন স্টোরি ইউটিউব চ্যানেল থেকে আমি জুবায়ের বলছি। শুরুতে আমরা দেখতে পারি হেলিকপ্টার দিয়ে কয়েকজন লোক সমুদ্রের পাড় দিয়ে ঘোরাফেরা করছে। এই লোকটার নাম ফ্র্যাঙ্ক মরিস, আর এই লোকগুলো যেখানে আছে এইখানটার নাম হচ্ছে জেল। এটা কিন্তু কোনো সাধারণ জেল নয়। বেশ কিছুজন লোককে জিজ্ঞাসা করলে এর মধ্যে জানা যায় যে এই জেলটার কি নিয়ম কানুন আছে। এই জেলে কিন্তু সরাসরি কাউকে নিয়ে আসা যায় না। অনেক উপস্থাপনের মাধ্যমে এবং অনেক টানাহেঁচড়ার মাধ্যমে কিংবা অনেক মানুষের সহযোগিতায় এই জেলে আনা হয়। এই জেলের বাইরে কেউ যেতে পারে না এবং বাহিরের রাস্তাও কেউ সহজে খুঁজে পায় না। এই জেলে অনেক বড় বড় কাজ করা হয়। এই জেল কিংবা বাঙালিদের জেলের মতো না যে শুধু ঝাড়ু দেবে, টয়লেট পরিষ্কার করবে। এই জেল হলো অনেক বড় জেল। এই জেল থেকে সহজেও কেউ বের হতে পারে না। যারা মিস্ত্রি আছে তারা মিস্ত্রির কাজ করে, যারা যেই কাজটা পারে তাদেরকে সেই কাজ দেওয়া হয়। এই ওয়ার্কারের তাদেরকে সেই কাজ ভালোভাবে বুঝিয়ে দেয়। এই জেলে সামান্য কিছু ভুল করলে তাকে অনেক বড় শাস্তি দেওয়া হয় কিংবা তাকে কালকুঠুরির ভিতরে একা বন্দি করে দেওয়া হয় 3 দিনের জন্য। এই জেলের ভিতরে অনেক নিয়ম কানুন আছে যে মাসে কয়দিন গোসল করবে আবার কয়দিন গোসল করবে না। এই জেলে প্রচুর নিয়ম কানুন। আসলে সত্যি কথা কি, এই জেল থেকে পালানো অসম্ভবই নয়, একদম ভয়াবহ অসম্ভব। এই জেলের চারিপাশে আসে মহাসমুদ্র এবং মাঝখানে সেই জেল। এই জেল থেকে কেউ পালাতেও পারে না। এই জেলের নিয়ম কানুন মেনেই চলতে হয়। ফ্র্যাঙ্ক মরিসকে জানিয়ে দিচ্ছেন জেলের ওয়ার্ডান। ফ্র্যাঙ্ক মরিসের কথা শুনতে শুনতে একটা নখ কাটার মেশিন কে যেন চুরি করে নিয়ে চলে এসেছে। এমন দুর্দান্ত চোর যে জেলে ঢুকতে না ঢুকতেই চুরি করা আরম্ভ করে দিয়েছে। এবার কিছু ক্যারেক্টারের সাথে পরিচিত হয়ে নেই। এই লোকটা ইংলিশ খায় না, কিন্তু এর নাম হচ্ছে ইংলিশ। আর এই ফকিনির ভূতের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে একটা দামড়া বাড়া, এটার নাম হয়েছে উলফ। এই উলফ পুরা সিনেমার মধ্যে উদাম হয়ে রয়েছে, কিংবা ন্যাংটো যাকে বলে। এই পাগলের কর্মকাণ্ড আমাকে দাঁত খিচকা দেখতে হয়েছে। তো যাই হয়েছে, এর নাম হচ্ছে ডক। এই খুব ভালো ছবি আঁকতে পারে। কিন্তু ফ্র্যাঙ্ক ইংলিশের সাথে কথা বলতে বলতে বুঝে যে ইংলিশ খুব বুদ্ধিমান ব্যক্তি। ফ্র্যাঙ্ক ইংলিশকে বলে, তুমি যে এত বছর ধরে এই জেলে থাকো, তুমি কি কখনো পালানোর চেষ্টা করনি এই ভয়াবহ জেল থেকে? ইংলিশ বলে, ও যে দেখো 7টা টাওয়ার আছে, তুমি কি টাওয়ার গুলোকে খেয়াল করেছো? আর তুমি বের হওয়ার চেষ্টা করলে ওই টাওয়ারে থাকা গার্ডগুলো তোমাকে লোকেশন বুঝে যাবে না। কিন্তু তার যে অবস্থা হয়েছিল সেটা বলার মতো। তুমি কি ভেবেছো আমি এমনি পালানোর চেষ্টা করিনি? তুমি যদি পালাতেও চাও তাহলে তুমি আগে জেল থেকে বেরিয়ে দেখাও। তুমি যদি জেল থেকে একবার বেরিয়েই যাও, বাহিরে মহাসমুদ্র, তুমি যদি অনেক প্রফেশনাল সাঁতারুও হয়ে থাকো, তাহলে এই সমুদ্র পার করা তোমার পক্ষেও সম্ভব নয়। আর এই সমুদ্রে অনেক বিশাল বিশাল ঢেউ ওঠে। এই সমুদ্রের পানি যেই ঠান্ডা, এই ঠান্ডার প্রকোপে তুমি মারাও যেতে পারো। সুতরাং তোমার এখান থেকে পালানো একদমই অসম্ভব। পরের দিন উলফের সঙ্গে মারামারি করার পর তাদেরকে পরদিন কালকুটুরিতে বন্দি করে দেওয়া। পরদিন ফ্রাঙ্ককে নিজের ছেলে নিয়ে আসা হয় এবং সেখানে আরেকজন নতুন কয়েদি আসে। এর নাম হলো জার্লি বার্স। অন্যদিকে দেখা যায় ডককে। ডক কিনা একজন ভালো ছবি আঁকে। এই পুলিশের একটি ছবি এঁকেছিল, তারপর এই পুলিশটির পছন্দ হয়নি। পরে তার সমস্ত সরঞ্জাম ভেঙে ফেলে। পরদিন তাকে শাস্তি দেওয়া হয়। তারপর এই লোকটি কুড়ুল দিয়ে নিজের হাতের একটি আঙ্গুল কেটে ফেলে। এটি দেখে পুলিশটি এগিয়ে আসে। একজন লোকের কাছ থেকে তার একটি স্বপ্নের পারিশ্রমিকের বিষয়গুলো যদি ভেঙে চুরমার করে দেয়। আর আমরা খেতে খেতে তাদের সাথে পরিচিত হইনি। একজনের নাম জেনারেন্স, আরেকজনের নাম জন।
ফ্র্যাঙ্ককে জিজ্ঞাসা করে, এখান থেকে বের হওয়ার কি কোনো উপায় পেয়েছো? এখান থেকে বাইরে বের হওয়ার রাস্তা মনে হয় আমি পেয়ে গেছি, এই কথা বলে ওঠে। কাল রাতে আমি নখ কাটার মেশিন দিয়ে একটু খোরাখুরি করছিলাম। আমি কিছুক্ষণ খোরাখুরি করার পর বুঝতে পারলাম যে এই জেলগুলো অনেক পুরনো। এই জেলটা কেবল ফাঁপা আছে, তাই এই জেল দিয়ে বের হওয়ার কোনো রাস্তা আছেই, অবশ্যই আছে। এই জেলের বাতাসের আর্দ্রতা খুব বেশি, এগুলো মাঝে মাঝে ছিদ্র ছিল, এগুলোর প্রতিটি অংশকে ফাঁপা বলা হয়। তারপর বলে, আমি যা বুঝতে পারলাম আমাদের জেলের অনেক অনেক অংশ পুরনো হয়ে গিয়ে নর্মাল হয়ে যাচ্ছে, সেই আমরা পালানোর কিছু না কিছু উপায় পাবোই। জেলগুলোর আসল যে রাজা, সেই লোহাগুলো কমজোরি হয়ে যাচ্ছে। আমরা একবার যদি এই জেল থেকে বেরোতে পারি তাহলে আমরা আমাদের ব্লকের ছাদে গিয়ে পৌঁছব এবং ছাদ থেকে এই জেলের বাহিরে বের হতে পারবো এবং ছাদ থেকে এই জেলের বাহিরে যেতে পারবো। একজন বলে, তুমি যে জেলের ভিতর গর্ত করবে সেটা তো ওয়ার্কাররা জেনে যাবে, তুমি তো বোকার মতো কথা বলছো। তারপর বলে, শোনো শোনো, আমরা যে ম্যাগাজিনগুলো পাই পড়ার জন্য সেগুলো তো অনেক মোটা, তাই সেই মোটা ম্যাগাজিনগুলো সেই ফ্রেমের খাঁচির মতো করে বানিয়ে আমাদের হালকা একটু সিমেন্ট লাগবে, সেই সিমেন্ট লাগিয়ে দেব। সেই সিমেন্ট লাগিয়ে দিলে সেই ওয়ার্কাররা যাতে না বুঝতে পারে সেই রকম ভাবে আমরা রাতে চুপি চুপি এই অত্যাধুনিক কাজটি করে ফেলব। সব ভেন্টিলেটরের কোণাগুলো দেওয়ালের সাথে মিশিয়ে দিতে হবে যাতে কোনো মতেই তারা বুঝতে না, তখন কোনো ভেন্টিলেটর যেন কোনো গার্ড ভালোভাবে বুঝতে না পারে সেই রকম ভাবে একটা এই কাজটা করতে হবে। তাই তোমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আর আমরা কিছুদিনের মধ্যেই এই কাজটি শুরু করে দেব। তোমরা কখনোই কাউকে এই কাজটি পাঁচকান করবে, যেহেতু সেখানে বেশি লোক থাকে না, তাহলে সেখানে অ্যাকোয়ারিয়াম নিয়ে আসাটা অত বেশি কষ্টকর হবে না। তাই তোমরা খুব যতই থাকুক, গার্ড না থাকুক, তোমরা তাও সচেতন ভাবে নিয়ে আসো। আর জেল ফাঁকা থাকা সত্ত্বেও যদি একটি কয়েদি যদি খুঁজে না পায় তাহলে কিন্তু আমরা ধরা পড়ে যাব। পরে কিন্তু সাইলেন্ট এলাও বেজে উঠবে, তখন কিন্তু আমরা অনেক চেষ্টা করেও আর পালাতে পারবো না। সমস্ত গার্ডরা আমাদের ঘিরে ফেলবে, পরে আমাদের অত্যাধুনিক এবং অনেক কষ্টকর শাস্তি প্রেজেন্ট করা হবে। আমাদের এমনভাবে কাজটি করতে হবে, এত প্রফেশনাল ভাবে, যেন একটি শব্দও না হয়, যাতে গার্ডরা ভাবে যে আমরা সবাই ঘুমোচ্ছি। আমাদের সকলের বেডের উপর থাকবে কার্ডবোর্ডের নকল পুতুল, যাতে গার্ডরা মোটেও টের না পায় এবং আমাদের না দেখে কেউ যাতে সন্দেহ না করতে পারে, সেই রকম অবস্থানের আমি বুদ্ধিটা করছি। আর তোমাদের এত ভয় পাওয়ার দরকার নেই। এই কাজটি সামান্যভাবে যদি আমরা ভুল করি তাহলে মনে করো এই মহাসমুদ্রে আমাদের ডুবে মরতে হবে। এবং 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলা আছে, আমরা সবাই মিলে একসাথে কাজ করব, কোনো চিন্তা নেই। আমরা যদি বুদ্ধি দিয়ে কাজটি করি তাহলে আমরা সামনের দিকে এগোতে পারবো এবং জেল থেকে অতি দ্রুতই আমরা পালিয়ে যেতে পারবো। এই জেলে আমরা আর কতদিন থাকবো, এই জেলে আমরা আর জানি না। এই জেলে যে আসে সে আর ফেরত যায় না, সে আজীবনই এই জেলে পচে মরে। আমিও প্রথমে ভেবেছিলাম যে জেল থেকে পালানো খুবই সহজ, খুবই তারাঙ্গা, কিন্তু না, আমি পরে আস্তে আস্তে বুঝতে পেরেছি যে এই জেল থেকে পালানো অসম্ভবই নয়, একদম ভয়াবহ অসম্ভব। এবং সাধারণভাবে গার্ডরা বুঝতে পারবে যে আমরা নদীর কিনারের দিকে আছি, আর কোনো দিকেই যাই না। তাদেরকে অনুমানও করতে দেওয়া যাবে না যে আমরা কোনো একটি রাস্তা ধরে একটি আইল্যান্ডের মধ্যে চলে গিয়েছি। তাদেরকে এক ফোঁটাও বুঝতে দেওয়া যাবে না। তারা যদি এক ফোঁটাও বুঝতে পারে তাহলে আমাদেরকে আবারও সেই কালকুটুরিতে বন্দি থাকতে হবে। আমরা সেই আইল্যান্ডে কিছুদিন থাকবো যাতে কেউ আমাদের খুঁজে না পায়, এবং যখন পরিস্থিতি অতি ঠিক হয়ে যাবে তখন আমরা শহরের দিকে রওনা দেব। এই রকম ভাবে আমরা আর কতদিন থাকবো, তাদের বুদ্ধির উপস্থিতিটাই দেখো। তুমি খোরো, আমি নজর রাখবো। সেই দিন রাত থেকে ফ্র্যাঙ্ক খোরাখুরি শুরু করে দেয়, এমনভাবে খোরে যে তার সোয়েটার নিচে ধুয়ে তখন সে দেওয়ালটা ভাঙে যেন কোনো ইটের খণ্ড নিচে না পড়ে যায়। নিচে পড়ে গেলেই কিন্তু গার্ডরা অতি তাড়াতাড়ি বুঝে যাবে। আর আরেকজন তাকিয়ে তাকিয়ে দেখে যে কোনো দিক দিয়ে কোনো গার্ড আসছে। নখ কাটার মেশিন দিয়ে উপর দিয়ে ভাঙতে পারলেও কিন্তু ভেতর দিক থেকে অনেক শক্ত ছিল দেওয়াল। সে দেওয়ালটা ভাঙতে গিয়ে নখ কাটার মেশিন ভেঙে যায়। এবং পরের দিন সকালে খেতে খেতে তার
জুতার মধ্যে ময়লা লাগিয়ে বলে যে গার্ড, এটা কি চামচ দিলে, আমার একটি নতুন চামচ লাগে। তখন জন বলে ওঠে, আমি কি কিচেনে কাজ করতে পারি? আমি অন্যান্য কাজ করতে করতে একদম হাঁপিয়ে উঠি। ফ্র্যাঙ্ক তাদের দুজনকে নিয়ে চলে যায় কিচেনের হাই গার্ডকে, আসল গার্ডের কাছে নিয়ে চলে যায়। তখন প্রথমেই গিয়ে বলে আমার একটা চামচ দরকার। তখনই জন সাথে সাথে কথা বলে ওঠে যে আমি কিচেনে কাজ করব, তাকে কিচেনে কাজ করার জন্য তাকে পারমিশন দিতে হবে, আমি অন্যান্য কাজ করতে পারবো না, আমার এই কাজটা আপাতত। তারপর সে দুটো চামচ নিয়ে আসে। দুজন মানুষ না গেলে দুটো চামচ পাওয়া যেত না। জন কিছু কয়েন সংগ্রহ করে এবং কিছু ম্যাচের কাঠি একসাথে বেঁধে নেয়। তখন নখ কাটার মেশিনটা নিয়ে সে তার নখ কাটার মেশিনের মাথাটা জোড়া লাগায়। তখন তারপর একটি ধাতু যেটা কিনা আগুনে গলে, সেই রকম একটা ধাতু আরেকটা কয়েন একসাথে মিশিয়ে নানা রকম কারুকার্য করতে থাকে। তারপর এমন কিছু বানাতে চায় যে এমন শক্ত কিছু যে দিয়ে সেই দেয়ালের ইটা কাটা যায়, দেয়ালের প্রতিটি জাল এবং ফাইবারগুলো কাটা যায়, সেরকম একটা চেষ্টা চলছে। এখান দিয়ে পানি দিয়ে ভিজিয়ে তাই সেটাকে ঠান্ডা করার চেষ্টা করছে এবং আরেকটি লোক গার্ডের সাথে কিছু কথা বলছে। কথা বলতে বলতে আরেক দিকে আমরা দেখতে পাই যে তারা এমন একটি কাজ করতে যাচ্ছে যেটি অস্বাভাবিক। একটি নকল মুন্ডু নিয়ে এসে সেখানে নানা রকম কারুকার্য করতে করতে সুন্দর একটি কারুকার্য করে সেখানে মাথায় চুল লাগানো হয় এবং বিভিন্ন আঠা মোঠা দিয়ে সে চুলগুলো ফ্র্যাঙ্কের কাছে পেয়েছিল এবং মাথাটা আরেকজনের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে নিয়ে এসেছিল। তারপর সেখান দিয়ে সুড়ঙ্গ বানাতে থাকে, সুড়ঙ্গ দিয়ে দেখতে থাকে আমরা কোন দিক দিয়ে পালাতে পারি। একদিন সুযোগ বুঝে তারা পালিয়ে যাবে। আমরা আমাদের ঘরে যে টেবিল ফ্যানগুলো আছে সেইগুলোর পাখার কিছু রডের অংশ সে কেটে নেয় এবং তার ফ্যানের মোটর দিয়ে কারেন্টের সাথে সংযুক্ত করে সেটা দিয়ে সে ড্রিল মেশিন বানিয়ে ফেলে। সে ড্রিল মেশিন দিয়ে কারুকার্য করতে থাকে। ইংলিশ যখন তাকে ম্যাগাজিন দিতে আসে তখন সন্দেহ হয় ফ্র্যাঙ্কের কথা শুনে। তারপর ওয়ার্ডান এসে বলে যে রুমগুলো চেক করো ভালো করে, তাদের উপর উপযুক্ত সন্দেহ করা হয়েছে। তাদের রুমগুলো চেক করতে যায় এবং তাদের রুমে তারা খুব প্রফেশনালভাবে সেই কাজগুলো করেছে এবং তারা ধরতে পারেনি যে এটা কোনো সুড়ঙ্গ হতে পারে কিংবা অন্যান্য কোনো বিষয়। এগুলো তারা না বুঝতে পেরে সেখান থেকে চলে যায়, তাদেরকে ছেড়ে সন্দেহ না। ওয়ার্ডেন বলে তাদের দুজনের রুমটা আলাদা করে দেওয়া হোক, তাহলে তারা হয়তো তাদের বিষয়টা একটু গুরুতর সন্দেহজনক। তারপর ফ্র্যাঙ্ককে আলাদাভাবে আলাদা রুমে বন্দি করা হয়ে দেওয়া হয়। তারপর সেই দিন তারা 2-3 জন পালিয়ে যেতে সক্ষম হয়। অর্ধেক রাতে তারা সেই কাঠের পুতুলগুলো সেইখানে রেখে পালিয়ে যায় এবং কেউ বুঝতেও পারে না। তখন বার্সের রুম আলাদা করে দেওয়া হয়, তখন সে পালাতে পারে না, তখন সে অনেক কষ্ট পায়, কষ্টে কাঁদতে থাকে। তারপর মনে হয় একটি জিনিসের মানুষের জীবন অন্ধকার নেমে আসে, অন্ধকার নেমে আসলে যখন আলোর পথের দিকে সে পা বাড়ায় তখন যদি আবার অন্ধকার হয়ে যায় তখন সে তার কোনো কষ্টের কোনো সীমা থাকে না। এই গল্পে আমরা তাই বুঝতে পারি। তারা সার্চ লাইটের ছাদে উঠে যায়, ছাদে উঠে তারা পালিয়ে যেতে থাকে। আর তারা এরকম ভাবে চলতে চলতে তারা সমুদ্রের মাঝখানে যায়। সেখানে তাদের সেই ব্যাগের কার্পেট ফু দিয়ে ফোলাতে ফোলাতে তাদের কিছুটা সময় লেগে যায়। তারপর তারা সেখানে ভাসতে ভাসতে সেই অত্যাধুনিক আইল্যান্ডের কাছে পৌঁছে যায়। সকালবেলা তখন সে বার্ডেনের ঘরের দিকে আসে, সে জেলের ওই পাশে দেখে তাদের কিছু সন্দেহ হয় যে তারা এখনো ঘুম থেকে ওঠেনি। তারপর একটি গার্ড ওখানে গিয়ে লাড়া দিতেই বুঝতে পারে যে এগুলো নকল পুতুল। এই নকল পুতুল দেখে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। এখন কি করব, এখন কোনো কিছু করার উপায় নেই। চারিদিকে খোঁজাখুঁজি লাগলো, 3-4টা পাহাড় খুঁজে ফেললো, তারপরেও তাদেরকে পেল না। কিন্তু আসলে তারা তো এই আইল্যান্ডেই নেই। রাতে 4-5 ঘন্টার মধ্যে তারা অন্য একটি আইল্যান্ডে চলে গেছে, কারণ এই মুহূর্তে তাদের এই মুভির গল্প শেষ হয়ে যায়। এবার আসি মূল কাহিনীতে। এদের আসল এবং বাস্তব কাহিনী দিয়ে যেখান থেকে ইন্সপায়ার হয়ে এই মুভিটি তৈরি হয়েছিল। এরা হলো সেই ফ্র্যাঙ্ক মরিস, ক্যারেন অ্যাঞ্জেলিক্স আর জন অ্যাঞ্জেলিস। এদের অপরাধ ছিল এরা ব্যাংক ডাকাতি করেছিল। তারপর এদের আর কখনো কোথাও খুঁজে পাওয়া যায়নি। এরা পালিয়ে যাওয়ার পর আলকাতরাজ জেল বহু বছর বন্ধ করে দেওয়া হয়। তারপর কিছুদিন পর একটি চিঠি আছে, আমি জন অ্যাঞ্জেলিস, আমরা 3 জন মিলে একসাথে এই জেল থেকে পালিয়ে গিয়েছি। আমার এখন
অনেক বয়স হয়েছে, আমার ৮০ বছরের উপরে হয়ে গিয়েছে। আমার এখন ক্যান্সারের রোগ ধরা গিয়েছে। আমি স্বীকার করছি যে আমি সেই দিন জেল থেকে পালিয়েছি। তবে জন চিঠি যে পাঠিয়েছিল সেই চিঠিটা হলো এইটা। 1962 সালে জুন মাসে যে পালিয়েছিল, এখনো সেই কেসটি বন্ধ হয়নি। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করি আমি ইউটিউবে আছি।